সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত। ৩ মাসে জ্বালানি আমদানির উদ্যোগ, সার্বিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। অতি ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় একযোগে হামের টিকাদান। ৩রা মে থেকে শুরু সারা দেশে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শাপলা চত্বর হত্যাযোগ্য মামলার তদন্ত প্রতিবেদন ৭ জুন। মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ ১২ জনের অভিযোগ গঠন শুনানি ১৯ এপ্রিল। এবং কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৬ সদস্যের তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। জ্বালানি সাশ্রয়ে বিপণী বিতান, শপিং মল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করেছে সরকার। পাশাপাশি আগামী ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আর শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস নিয়ে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। জ্বালানি তেলের সংকট কোনোভাবেই কাটছে না। দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না। আর এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাপনে। সচিবালয়ে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। জ্বালানি তেল আমদানির ভালো কিছু উৎস পেয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা নতুন সোর্স যেটা এক্সপ্লোর করছি, নতুন সোর্সের মাধ্যমে এটা করছি, সেখানে আমরা ভালো কিছু সোর্স পেয়েছি। বাট তাদের সাথে অতীতে আমাদের কাজ করা হয়নি। আমরা কাজ করে যদি আমরা সন্তুষ্ট, আমরা মনে করছি তাদের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে আমরা যেটা ৩ মাসের জ্বালানি সংরক্ষণ করতে চাচ্ছি, সেটা ইভেন ডিজেলের ক্ষেত্রে সম্ভব হবে। এপ্রিল মাসের জ্বালানি যে চাহিদা রয়েছে, সেটা ডিজেল বলেন, সেটা পেট্রোল বলেন, সেটা অকটেন বলেন, সেটা এলএনজি বলেন, সেটা এলপিজি বলেন, সেটা জেট ফুয়েল বলেন, যেটা ফার্নেস অয়েল বলেন, আমরা এই চাহিদা পূরণের সকল প্রস্তুতি আমাদের রয়েছে। জ্বালানির সাশ্রয়ে বিপণী বিতান, শপিং মল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কোন পদ্ধতিতে চলবে তা নিয়ে চলমান ধোঁয়াশা কাটছে দ্রুতই। সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, মন্ত্রিপরিষদের বৈঠকের পরে চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় তা বিবেচনায় রাখার কথাও জানান শিক্ষামন্ত্রী। লেটস ডিসকাস উইথ দ্য স্টেক হোল্ডার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলেও জানান মন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই স্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা। প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন। স্টার সানডেকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাদের জন্য প্রয়োজনীয় যেটা করা দরকার সাধ্যের মধ্যে এটা করবেন। চার্চের পালকদের জন্য তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা টাকা দিয়ে আমরা বিচার করতে চাই না, এটা একটি
সম্মাননীয় এবং রিকগনিশন মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট টি ক্রিস্টেনসেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সরকার প্রধানের হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, জ্বালানি আমদানি সহ রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা অব্যাহতের আশ্বাস মিলেছে। এনার্জি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং সেই সাথে রোহিঙ্গাদের যে সাহায্য যুক্তরাষ্ট্র দিয়ে যাচ্ছিল, তারা পৃথিবীর সবচেয়ে বড় ডোনার রোহিঙ্গাদের জন্য। বিশ্ববাজারে সবচেয়ে প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। নাগরিকদেরকে আমরা প্রাধান্য দিব। আমাদের যদি যেখানেই দেখেন বিবৃতি, যেখানেই দেখেন আমাদের অপারেশনাল পদক্ষেপ, ডিপ্লোম্যাটিকলি সবসময় বাংলাদেশি নাগরিকদেরকে প্রাধান্য দিয়ে আসছি। তাদের ওয়েলবিং, হেলথ এন্ড সেফটি প্রাধান্য দিয়ে, দিস ইজ আওয়ার ফার্স্ট এন্ড অনলি প্রায়োরিটি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সরকারের নানা উদ্যোগেও কাটছে না ফিলিং স্টেশনে তেল সংকট। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক ক্ষেত্রে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যক্তিগত গাড়ির চালক থেকে শুরু করে পেশাজীবীরাও। আর পেট্রোল ও অকটেনের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা পাম্পগুলোর। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। অনেক পাম্পেই মিলছে না পর্যাপ্ত তেল। চাহিদা মোতাবেক তো ভাই নাই। 7টায় এসে বসে রয়েছি সকালে। মেঘনা থেকে ওখানে আপনার 7 ঘন্টা থাকার পরে 20 লিটার তেল দিছে, বেশি দেয় না। অনেক রিকোয়েস্ট করছি, রুগী ছিল, পেশেন্ট নিয়ে যাইলেও দেয় না রুখতে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সীমিত পরিমাণে তেল সরবরাহের কারণে চাহিদা অনুযায়ী দেয়া সম্ভব হচ্ছে না। সঠিক চাহিদা অনুযায়ী দিতে পারতেছে না, ডিপো থেকে পাচ্ছি না। আমাদের আগে প্রতিনিয়ত লাগতো আপনার অক্টেন লাগতো 22,000 লিটার পার ডে, তো এখন দিচ্ছে আমাদেরকে কোনোদিন 13,500, কোনোদিন 9,000। এদিকে সরকার বলছে, এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট বা ঘাটতি হবে না। একই সঙ্গে ভবিষ্যতের জন্য 90 দিনের জ্বালানি মজুদ নিশ্চিতে নানা উদ্যোগও নেওয়া হয়েছে। তবে তেল নিতে গিয়ে প্রায়শই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে ক্রেতা ও পাম্প কর্মকর্তারা। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল নেওয়ার চেষ্টা করছেন। টাঙ্কি ফুল হয়ে গেছে, তারে আমরা বলছি আপনার 500 টাকা তেল পাবেন, সে টাঙ্কি 500 যাইতেছে না, সে বলতেছে আরো দাও, আরো দাও। অন্যদিকে রাইড শেয়ারিং এর সঙ্গে যুক্ত চালকদের দাবি, তাদের চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় জীবিকার নেতিবাচক প্রভাব পড়ছে। পাঠাও রাইড করে আমাদের অবস্থা একদম নাজেহাল। আমরা 100 টাকার তেল বেশি পাই না। সব জায়গায় একই অবস্থা, একটু চাপ বেশি, সিরিয়ালেই পাওয়া যায় না। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের 18 জেলার 30টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 6 থেকে 59 মাস বয়সী শিশুরা হামের টিকা পাবে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী 3রা মে থেকে সারা দেশেই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 18টি জেলা, 30টি উপজেলা একযোগে শুরু হওয়া এই কার্যক্রমে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের হাম প্রতিষেধক দেয়া হয়। রবিবার সকালে নবাবগঞ্জ উপজেলা হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকওয়াত হোসেন বকুল। তিনি জানান, হামের হটস্পট এলাকা চিহ্নিত করে সেখানে টিকাদান শুরু হয়েছে। 1 মাস পর থেকে সারা দেশে শুরু হবে এই কার্যক্রম। ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে
অনেক বেড়ে গিয়েছে। এদিকে গাজীপুরের সদর উপজেলায় ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মোহিত। তিনি বলেন, টিকার কোনো ঘাটতি হবে না। বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব এবং যাচ্ছি। তাদেরকে দ্রুত চিকিৎসা দেই, ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ থাকবে না। আর নতুন করে যেন আর বেশি বাচ্চাদের এই হাম না হয়, সেই জন্য এই টিকা। কক্সবাজারে মহেশখালী ও রামুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাম রুবেলা প্রতিরোধের টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার সদর হাসপাতালে ইউনিসেফের সহযোগিতায় হাম আইসোলেশন ওয়ার্ড 8 থেকে 20 শয্যায় উন্নীত করার কার্যক্রম চলছে। কক্সবাজারে হামের প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার সাথে সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। ময়মনসিংহের সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় হামের টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। 3 উপজেলায় 6 মাস থেকে 5 বছর বয়সী 1,64,000 শিশুকে হামের টিকা দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। রাজশাহী বিভাগে 5 জেলায় শিশুদের জন্য 3 সপ্তাহব্যাপী বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমিত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হবে। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জিয়াউদ্দিন হায়দার। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা হামের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযোগ্য ও মানবতা বিরোধী অপরাধ মামলায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়িয়ে 7 জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে দিন ধার্য হয়। এই মামলায় গ্রেফতার রয়েছেন 6 জন। শেখ হাসিনা সহ বাকিরা পলাতক। একই ট্রাইব্যুনালে 24-এর গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের মানবতা বিরোধী অপরাধ মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য 19 এপ্রিল দিন ধার্য করা হয়। এছাড়া ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জন হত্যা মামলায় আগামী আওয়ামী লীগ নেতা ABM ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। বলেন, র্যাবের নিষেধাজ্ঞা সহ অতীতে নেতিবাচক অনেক বিষয় থাকলেও ভালো কাজের মাধ্যমে এই সমস্যা কাটানো সম্ভব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গুম ক্রসফায়ার ইস্যুতে আদালত চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান র্যাবের প্রধান। এমদাদুল হক খানের রিপোর্ট। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় র্যাবের গেল 3 মাসের বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরেন বাহিনী প্রধান। গত 90 দিনে 61 জন ছিনতাইকারী, 106 জন ডাকাত, 26 জন মানব পাচারী সহ ওয়ারেন্টভুক্ত আসামি, প্রতারক, চোরাকারবারি, জেল পলাতক, জালনোট প্রস্তুতকারী এবং পর্নোগ্রাফি মামলায় 3473 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। র্যাব কর্মকর্তাদের সকল অপকর্মের বিষয়ে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মহাপরিচালক। তিনি বলেন, র্যাব বিলুপ্তি হবে না থাকবে বিষয়টি নির্ভর করছে সরকারের বিবেচনা ও দায়িত্বের উপর। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয় আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না, সরকারি বিষয়গুলো বিবেচনা করবেন। জলদস্যু এবং চরমপন্থীদের ব্যাপারে নির্বাচনের কারণে একটু কম দৃষ্টি ছিল জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো এখন তাদের নজরদারিতে রয়েছে। আমরা অনেক কারণে অনেক দিকে দৃষ্টি দিতে পারিনি, দেশ নির্বাচন ছিল আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটির জায়গা, সে কারণে আমরা এই বিষয়গুলোতে নজর দিতে পারিনি। বাট এখন আমাদের যে চিন্তা ভাবনা আছে, আমরা তথ্য সংগ্রহ করছি এবং যে দুটো জায়গার কথা আপনি বললেন, এই দুটো জায়গায় আমরা কাজ করব। জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করার অঙ্গীকার করেন তিনি। সন্ত্রাসবাদ এই বিষয়গুলো আছে কি নাই একবারে কথাগুলো জবাব আমি দিতে চাইবো না, বাট আমরা কাজ করছি। কিশোর গ্যাং নির্মূল করতে কাজ চলছে জানিয়ে র্যাব প্রধান বলেন, এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। কিশোর গ্যাং বাংলাদেশে দিনে দিনে প্রকট আকার ধারণ করছে।
আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং র্যাবের পাশাপাশি পুলিশ এবং র্যাব যৌথভাবে অনেক জায়গায় কাজ করছে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জে কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল এ তথ্য জানান। আলমগীর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। শনিবার দুপুর 1:13 কদমতলীর গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনায় 6 জন নিহত হয়। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও 2 জনকে। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নি নির্বাপন কাজ শুরু করে। সোয়া 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একটা লাগে আরেকটা বাসতে তারপর এমনি আগুন ধরে গেছে টেবিলে, সামনের টেবিলে পুইরা মুড়ে সব ছায়া গেছে আর সামনে মানুষ ছিল। তা আগুন পুরা রুমে ছড়া গেছে, ছড়া লাস্টে লাগে গেছে। এই রুমে তো কয়েকজন বাইরে হয়েছে, 2-3 জন বাইরে হয়েছে, আর বাদ বাকি কাউরে দেখি নাই বাইরে হইতে আমরা। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে এবং ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এখনো আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এখান থেকে 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি বার্ন ইউনিটে 2 জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে এবং তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। উদ্ধার অভিযানে আর কোনো হতাহতের সন্ধান মেলেনি বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে আগুনে পোড়া বর্জ্য সরানোর কাজ চলছে। বিল্ডিং এর নিচে আমরা রেস্কিউ কাজ করতে পারতেছিলাম না, যার কারণে এক্সকাভেটর এনে এগুলো সরাইয়া আমরা সার্চ করতেছিলাম যে কোনো লাশ আর পাওয়া যায় কিনা। তো গতকালকে রাত্রে 12:02 সময় আমরা একটা লাশ উদ্ধার করে মিরপুর হাসপাতালে প্রেরণ করি। আর এখন পর্যন্ত কোনো প্রকার লাশ আমরা আর পাই নাই। বিভিন্ন জায়গায় রেস্কিউ কাজ চলমান আছে আমাদের। এই ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। জীবন্ত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট। এর সবশেষ বলি সৌহার্দ্য পরিবহনের বাস ডুবে, নিভে গেছে 26 জনের প্রাণ প্রদীপ। হৃদয় বিদারক এই ঘটনা মেনে নিতে পারছেন না দেশবাসী। ফেরিঘাটের অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ সবার মুখে। রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেনের সহায়তায় মনিরুল ইসলামের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আর ছবি তুলেছেন তারিকুল ইসলাম খোকন। রাক্ষসী নদী পদ্মা, যার ঢেউয়ের তোড়ে এখানে তটরেখা বদলায় প্রতিনিয়ত। প্রমত্তা পদ্মা শুধু জনপদ গিলেই ক্ষান্ত হয় না, মাঝে মধ্যে সে কেড়ে নেয় প্রাণ, ডুবিয়ে দেয় হাজারো স্বপ্ন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার এই দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট, অথচ জনগুরুত্বপূর্ণ এই নৌরুটটি এখন যেন রীতিমতো মরণ ফাঁদ, যেখানে দশকের পর দশকেও লাগেনি আধুনিকতার ছোঁয়া। ঘাটের অবস্থা হতশ্রী। ফেরি পারাপারে 7টি ঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে 3টি, বাকি 4টি বন্ধ দীর্ঘদিন। যদিও অতি জরুরি বিবেচনায় আপৎকালীন তহবিলও থাকে প্রস্তুত। খরচ হয়, কিন্তু চেহারা বদলায় না ফেরিঘাটের। আধুনিক এই যুগে ফেরিঘাটে নিরাপত্তার ছিটে ফোটাও নেই, পল্টনও সেকেলে ধরেছে জং, নেই নিরাপত্তা পিলার কিংবা রেলিং, ওঠানামার পাটাতনও সমান, নেই বিট কিংবা গ্রিপ। এতেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংযোগ সড়কও অস্থায়ী এবং ঢালু, সড়কগুলো পুরোই ক্ষতবিক্ষত। চালকদের এমন অভিযোগ বহুদিনের। পল্টন উঁচু খাড়া থাকলে দেখা যাচ্ছে নামতে গেলে ঝামেলা, আবার সমান থাকলে সমস্যা হয় না। রাস্তায় এই সমস্যাটা তৈরি করেছে। ঘাট থেকে গাড়িগুলো লাভে ওইগুলো বেকু দিয়ে মাটি কেটে সমান করে দিতে হবে। এটা তো বিআইডব্লিউটি এর সরকারি কর্মকর্তাদের কাজ, এটা লক্ষ্য করবে রোডটা যাতে লেভেল পর্যায়ে থাকে। এই রুটে প্রতিদিন পার হয় অন্তত 5000 গাড়ি। ফেরিঘাটে ভিড়তেই ওঠার তারা অপেক্ষমান যানবাহনের, অপরদিকে নামারও তারা ফেরিতে থাকা গাড়ির। এখানেই শুভঙ্করের দারুণ ফাঁকি। টাকার বিনিময়ে গাড়ি ছাড়ে 20টা 25টা গিয়ে ঘাটের মুখে যেয়ে 16 যেয়ে চাকা নামার পরে ফেরিতে বলে যে আর জায়গা নেই, ব্যাগে দাও। একই সময় লোড আনলোড হওয়াকেই ফেরিঘাটে দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন পরিবহন বিশেষজ্ঞ হাদিউজ্জামান। যারা লাইনম্যান থাকে তারা যেটা করে, কোন গাড়ি আগে দিবে সামনে দিবে, সেখান থেকে চাঁদা নিবে, এই কাজে তারা ব্যস্ত। কারণ এই যে ফেরিঘাটে আমরা পুন্টন যেটির কথা বলতেছি, এখানে কিন্তু একজন সুপারভাইজার থাকার কথা, যে গাইড করবে অফলোডিং এবং লোডিংয়ের সময়।
বাসডুবির পর বিআইডব্লিউটির দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। দুর্ঘটনার দায় নিতে নারাজ সংস্থাটি, সব দোষ চাপাচ্ছে বাস চালকের উপর। তাদের এমন দায়সারা বক্তব্যে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। ইয়ারের আগে ড্রাইভার স্টারিংয়ে বসছে, তো ওই যখন ধাক্কা লাগছে তখন ওই যোগানের উপরে চাকাটা উঠে গেছে, উঠে গাড়ি অটোতে স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ালি বলে ওর আর ড্রাইভার আর কন্ট্রোল করতে পারেনি। তবে ঘটনার পর দেখা গেল দুর্ঘটনা কবলিত ৩ নম্বর ঘাটের সংযোগ সড়ক মেরামতে তাড়াহুড়া। সড়কের এমন দশাই যেন ভাত ঘুমে বিআইডব্লিউটির টেকনিক্যাল সহকারী নাসিম হোসেন। প্রশ্ন করা হলে সদুত্তর দিতে পারেননি তিনি। আমাদের ঈদের আগে পরে এবং কি আমাদের যে লেবার আছে এবং কি এরা এই কাজটা সবসময় করে থাকে। হৃদয়ে ব্যথা আছে স্থানীয় সুশীল মহলেরও। এই রুটে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ বাস্তবায়ন চান স্থানীয় বিএনপি নেতা সুলতান নূর ইসলাম। আমাদের যদি এখানে পদ্মা ব্যারেজটা না হয় তাহলে কিন্তু আমাদের একই অবস্থা সৃষ্টি হবে। এখন আমাদের সবচেয়ে বড় দাবি হলো পদ্মা ব্যারেজ সাথে পদ্মা সেতু। এটা বাস্তবায়ন হলে এই অঞ্চলে নদী শাসন হবে, আধুনিক নদী বন্দর হবে। এদিকে বিআইডব্লিউটির সহকারী পরিচালককে প্রশ্ন করা হলে উত্তর দেন ভিন্ন, এড়িয়ে যান দায়ও। মডেল একে তাহলে আপনার ডিজাইনগত কিছু তফাৎ আছে, যেটা একটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিভিন্ন ডিজাইনিং করেই ওরা তৈরি করা হয়েছে। এগুলো কোয়েশন তো আমি আনসার করতে পারবো না ভাইয়া। এটা যে সংশ্লিষ্ট যারা তৈরি করছেন তারা বিভিন্ন এটা আপনি যে নকশা আছে নকশা অনুসারে সেটা তৈরি করছেন। পরিবহন খাতে মাত্র ৫% নিয়ন্ত্রণ করে তথ্য প্রযুক্তি, বাকিটা রাজনৈতিক প্রভাবের দখলে। এ কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে জানান অধ্যাপক হাদিউজ্জামান। এখানে যদি ৫% বিজ্ঞান থেকে থাকে, ৯৫% রাজনীতি। পুন্টনের আসলে চারপাশে অবশ্যই এখানে ওয়াল থাকার কথা স্টিলের, যাতে করে কোনো যানবাহন যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে যেন নদীতে না যায়। এখনই কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে মৃত্যুকূপ হয়েই থেকে যাবে জনগুরুত্বপূর্ণ এই রুটটি। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। বগুড়া ৬ আসনের উপনির্বাচন ঘিরে সম্ভাব্য অনিয়ম ও প্রভাব বিস্তারের আশঙ্কায় মাথায় রেখে আগাম বার্তা দিয়েছে এসি। নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সকালে বগুড়া ৬ উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিলেন্স এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কেউ অবহেলা করলে তাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন মোহাম্মদ সানাউল্লাহ। প্রয়োজন না হলে সেনাবাহিনী বিজিবি যাচ্ছে না, বাট প্রয়োজন হলে যাবে। ভোটের আগের রাত্রে কিছু কিছু জায়গায় লাস্ট নির্বাচনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কোন বিষয়গুলো বেশি কাজ করেছে, আমি বলবো যে ভোটের আগের রাত্রে আমাদের ভিজিলেন্স বেশ কিছু কেন্দ্রে স্থানীয় কিছু লোকজন ঢোকার চেষ্টা করেছে, একটাও সাকসেসফুল হয়নি। মেসেজ ওয়াজ ভেরি ক্লিয়ার, আর ২ নম্বরই হবে না। এই দেশে যেন আর কখনো ২ নম্বরই ভোটের কথা কেউ চিন্তা না করে। এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় দেশ ইরাকে সব ধরনের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে নিষেধাজ্ঞা বহাল থাকবে কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু দেশগুলোর উপর। এদিকে ট্রাম্পকে পাগল আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী দিয়ে ইরাকের সব ধরনের বাণিজ্যিক ও মালবাহী জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে বলে ঘোষণা দিয়েছে ইরান। এই জলপথে কড়াকড়ি বা কঠোর নিয়ন্ত্রণ কেবল আমেরিকা ও ইসরায়েলের মতো শত্রু দেশগুলোর উপর পুরোপুরি প্রযোজ্য হবে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলের স্যাটেলাইট ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস। ট্রাম্প প্রশাসনের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া হুঁশিয়ারি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে তার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। এতে অন্তত ৫ জন নিহত এবং আরও অন্তত ১৭০ জন আহত হয়েছে। এদিকে ইরানের দক্ষিণ ইস্পাহানে 2টি 130 সামরিক বিমান এবং 2টি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে বলে জানিয়েছে আইআরজিসির একজন মুখপাত্র। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাম্প্রতিক নির্বাচন ঘিরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অবশেষে জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়া হয়েছে। দুপুরে 5 সদস্যের একটি কমিটি প্রতিবেদন জমা দেয়। পরে কমিটির প্রধান সাবেক বিচারপতি
AKM আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে বিসিবি নির্বাচন সুন্দরভাবে আয়োজনের জন্য সুপারিশ করেছেন তারা। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ডাকা হলেও তিনি কমিটির সামনে হাজির হননি। গেল বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ব্যাপক জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি হস্তক্ষেপের অভিযোগ ওঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আগামী 1 বছরের জন্য বিসিবির বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। জাতীয় দলের পাশাপাশি বিসিবির বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে স্পিনারদের দক্ষতা উন্নয়নে কাজ করবেন। এর মাধ্যমে রফিক পেশাদার ক্রিকেট কোচিংয়ে যুক্ত হলেন। মোহাম্মদ রফিক বাংলাদেশের প্রথম বোলার যিনি টেস্ট ও ওয়ানডে 100 উইকেটের মাইলফলকে স্পর্শ করেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যা 6টার পরিবর্তে 7টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত। 3 মাসের জ্বালানি আমদানির উদ্যোগ, সার্বিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। অতি ঝুঁকিপূর্ণ 30 উপজেলা একযোগে হামের টিকাদান। 3রা মে থেকে শুরু সারা দেশে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন 7 জন। মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনের অভিযোগ গঠন, শুনানি 19 এপ্রিল। এবং কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের 6 সদস্যের তদন্ত কমিটি 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।